সব চোর একসাথে কোরাস হয়ে গেছে। এর মধ্যে বড় চোর এসে গেছে, আপনার বললে তো এরা শুনতে চায় না। রাজনীতি বড় চুরিতে চলে গেছে। মাস্টার্স অফ দ্য কান্ট্রি, যারা দেশ চালায়, তারা যদি চোর না হইতো তাহলে চাকর বাকর চুরি কেমনি করে? সরফেশন কলেজে আমি তখন মাস্টারি করি। ওই সময় রক্ষী বাহিনীর লিডার বলল যে শাস্তি কিভাবে হয়, লোকজন কিভাবে আমরা শায়েস্তা করি, দেখবেন নাকি? আমি তো দেখে আসছি হলে। ছাত্র ইউনিয়ন এবং মুজিববাদী ছাত্রলীগ এক হওয়ার পরও ঢাকা ইউনিভার্সিটির প্রথম ডাকসু ইলেকশনে সুবিধা করতে পারলো না। ট্রাকের হেল্পার ড্রাইভার সাহেবরে বলতেছে যে ট্রাকের মানুষ ধরায়, ওস্তাদ ওস্তাদ সাইড দেন, ব্যাটারি। ওই ব্যাটারি রিক্সা আসতেছে। এখন ট্রাক ব্যাটারি রিক্সারে ভয় পাইতেছে। নন্দিত নিন্দিত যেটা হয়ে কাজ করে আসছি। আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারের সময় চাকরিতে ছিলাম না, আমি কলেজে ছিলাম, মাস্টারি করতাম। কিন্তু সেই সময় আমি ওই সরকারের যে রূপ দেখেছি স্বাধীনের পরে, ভয়াবহ। স্বাধীনের পর হলের মধ্যে এই যে গুন্ডামি শুরু হইল, মাস্তানি শুরু হইল, কারা শুরু করলো? ছাত্রলীগ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে জাসদ দল গঠন হইল, এরা আসার পরে একটা লড়াই শুরু হয়ে গেল। ছাত্র ইউনিয়ন এবং মুজিববাদী ছাত্রলীগ এক হওয়ার পরও ঢাকা ইউনিভার্সিটির প্রথম ডাকসু ইলেকশনে সুবিধা করতে পারলো না। মজার বিষয় হইল, আমি পূর্বদেশে তখন লিখতাম। তো পূর্বদেশে আমি লিখলাম, শিক্ষার্থীর পাতা একটা লেখা লিখলাম। গোলাম মাওলা সাহেব বলল যে এটা তো ছাপলে আবার ঝামেলার ব্যাপার আছে। আপনি তো সরাসরি বলতেছেন যে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্রলীগ যারা হইল, এদের কাছে মুজিববাদী এবং ছাত্র ইউনিয়ন একজোট হয়েও হারবে আমার লিখাতে, এবং পরে কি হবে? ব্যালট বাক্স চুরি হবে। আলটিমেটলি তা ঘটলো। এটা লিখার জন্য আমাকে এসএমএলের 91 নম্বর রুম থেকে ছাত্রলীগের কয়েকজন ফান্ডা উঠাই নিয়ে যাচ্ছিল, মারবে আর কি। বাইরের থেকে ছেলে ফেলে ধরে এনে ভিন্ন মতের হইলে টেবিলের উপর আঙ্গুল রেখে সুই দিয়ে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। এই তখন শুরু হয়ে গেল সেটা। আর সরফেশন কলেজে আমি তখন মাস্টারি করি। ওই সময় রক্ষী বাহিনীর লিডার বলল যে শাস্তি কিভাবে হয়, লোকজন কিভাবে আমরা শায়েস্তা করি, দেখবেন নাকি? আমি তো দেখে আসছি হলে। আচ্ছা, আপনারটাও দেখান। তো দেখতে গেলাম সেখানে কি টর্চার কী করে, যাকে ধরে আনবে ভিন্ন মতাবলম্বী তাকে কিভাবে মারে। এই যে একটা রাষ্ট্রীয় পত্তনের মধ্যে সন্ত্রাসটা শুরু হয়ে গেল, এটা আস্তে আস্তে ন্যাশনালাইজ হয়ে গেল। সেটার পরে পরিবর্তন হইল, হত্যার রাজনীতি আসলো। জিয়াউর রহমান সাহেব ক্ষমতার আসলেন সময়ের বরপুত্র হয়ে। যেহেতু আওয়ামী লীগের জনপ্রিয়তা 10-এ ছিল, বঙ্গবন্ধুর মিটিংয়ের মধ্যেও বাস্তুয়ারা কাশেমের লোক ভাড়া করে নেওয়া লাগতো। সেই অবস্থার মধ্যে এই সুযোগে এসে জিয়াউর রহমান সাহেব পপুলার হয়ে গেলেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে হি ওয়াজ পপুলার, ভালো ক্যাপশনে নিলেন। স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর সবগুলাকে নিয়ে সরকার করে উনি ভালো একটা স্ট্রিম লাইনে উঠে গেলেন। কিন্তু মজার বিষয় হইল, ওনাকে যখন খুন করলো, সেটা বিচার কী হলো? যেগুলো হাসি টাসি আমার কাছে তাজ্জব লাগে। কর্নেল মাহফুজ যে ওনার বিশ্বস্ত লোক ছিল, আমি তো বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করতে যাইতাম সবসময়, সেই সময় জিয়াউর রহমান সাহেবের। এই মাহফুজ যে ওনার খুনের মধ্যে জড়িত হবে আমি আজও ভাবতে পারি না। বাট হি ওয়াজ হ্যাংড, যেটা ঘটছে আর কি। ঠিক বিডিআরের বিদ্রোহটা দেখেন, শেখ হাসিনা ওখান থেকে আসার পরে তারপরে বিদ্রোহ হয়ে গেল। আগের দিন বা একদিন বা 2 দিন আগে উনি সেখানে অনুষ্ঠান করে আসলেন। আমাদের ইন্ট্রা অর্গানাইজেশনাল আর ইন্টার অর্গানাইজেশনাল যে বিহেভিয়ার, উইদিন দ্য অর্গানাইজেশন আর ইন্টার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন যে বিহেভিয়ার প্যাটার্ন, এইগুলা রাষ্ট্র গড়ে তুলতে দেয় নাই। যে যখন আসছে তার সুবিধা মতো করেছে। এই যে সাইদ সাহেব যেটা বললেন যে এরশাদ সংস্কার করেছে, এরশাদের বড় কয়েকটা এমনি তার ব্যক্তিগত চরিত্র, প্রেম প্রীতি কাহিনী থেকে শুরু করে যাই যা থাকুক, ভণ্ডামি করুক, মসজিদে নামাজ পড়তে যাক, কিন্তু সংস্কারের মধ্যে যে উপজেলা লেভেলটা করেছিল, এই উপজেলা আর বিচার ব্যবস্থার ধ্বংস করে দিল। বাইরে যে প্রদেশে হাইকোর্ট নিল, কারা করল? এই উকিলরা আর বিচারক সাহেবরা। ভালো কাজ পছন্দ হয় নাই, তাদের একচেটিয়া প্রেসক্রিপশন বন্ধ হয়ে যেতে পারে। আর উপজেলা বিচার বিভাগের উপরে, উকিলদের উপরে তো আস্থাই নেই এখন। কারণ আগের বিচারপতিরা বলছে এরা দোষী, ফাঁসি।
এখন এসে বলে যে না এটা হয় নাই, ফের পলিসি শুরু হবে। এগুলা এরকম চলতে থাকবে, রিজিম চেঞ্জ হবে তো এরকম চলতে থাকবে। তো এই উপজেলাটা এত ভালো ছিল প্রশাসন বিকেন্দ্রীকরণ, এটা কে নষ্ট করলো? ঠিক তারপরে যখন শত্রুর শত্রু আমার মিত্র, বিএনপির থেকে ক্ষমতা নিল এরশাদ, তাহলে এরশাদ বিএনপির শত্রু, তো এরশাদের ভালো কাজ বিএনপি সহ্য হবে না। বাজাদ এসে, আইবুর রহমান সাহেব তখন ক্যাবিনেট সেক্রেটারি, আমি বিজি প্রেসের ডেপুটি কন্ট্রোলার। আইবুর রহমান সাহেব আমার টেলিফোন করলেন যে ডেপুটি কন্ট্রোলার বদিউর রহমান, এই একটা ছোট্ট রেজুলিউশন ছাপাই দিতে কতক্ষণ লাগবে? আমরা স্যার কতক্ষণ, আপনার যে অফিসিয়াল নিয়ে আসবে উনি বসে আমার রুমে চা খাবে তখনই করে দিতে পারবো। বলে যে তাই? হ্যাঁ। বলে যে আমি পাঠাচ্ছি। কি পাঠাইলো? শফিউল আলম নামে এক সেকশন অফিসার দিয়ে পাঠাইলো যে বেগম খালেদা জিয়া অর্ডার দিয়ে দিছে উপজেলা বন্ধ হয়ে যাবে, এটা রেজুলিউশন। তা আপনার রাজনৈতিক হীনমন্যতা বা যে শত্রুতা, সেটার জন্য উপজেলাটাকে তিনি বন্ধ করে দিলেন সেই সময়, ছোট্ট একটা রেজুলিউশনটা বন্ধ। তো এই ধারাবাহিকতা যদি না থাকে, আমি তো মনে করি এরশাদের অন্তত দুইটা সংস্কার, উপজেলা এবং সেখানে যে বিচার ব্যবস্থা, এই যে সিভিল কোর্টও গিয়েছিল, এগুলা ধরে রাখতে পারলে অনেক ভালো হতো। আর হাইকোর্ট ভাঙ্গা দরকার এখনও। একচেটিয়া মাহবুব সাহেবদের রাজত্বের জন্য রেখে মানুষকে কষ্ট দিয়ে এটা চলতে পারে না। আসেন, এই যে কথা আসতেছে এখন শুধু 15 বছর আগেরটা কী ছিল? 15 বছর আগের দেখি নাই? এয়ার হাউস, হাওয়া ভবন দেখি নাই? তখন কি করাপশন হয়েছে দেখি নাই আমরা? 5 বার পর করাপশনের প্রথম হইল টিআইবির, এখন যে সংস্কার দুর্নীতির প্রধান হইল ইফতেখার সাহেবদের রিপোর্টে, 5 বারের মধ্যে 4 বারই এই বাজাদের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদের দল, শেষের একবার আলীর। তো সেইগুলার বিরুদ্ধেও তো তখনও বলা হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মাঝে মাঝে একটু বেসকি দে, এরে ধরে ওরে ধরে, তারপরে সব ছেড়ে। আর বিপ্লব যেটা হইলো তারুণ্যের শক্তি নিয়ে যেটা বলতেছেন, এ তারুণ্যের শক্তিটা আমরা আগে দেখেছি। আমরা 69-এ নিজেরা জলজন্তভাবে দেখলাম কেমন, তারপরে এরশাদের পতনের সময় দেখলাম। তো ওই সময় যাদের জন্ম হয়ে তারা যেটা দেখতেছে তাদের কাছে এটাই স্বাধীনতা। এটা হইতে পারে, জেনারেশন গ্যাপ এগুলো হয়। তারুণ্যের শক্তি যেটা কাঁচা, আমি আগে একবার বলছিলাম, সেটা হইল এই প্রফেসর সাহেব একটা বললেন যে বুদ্ধিমত্তা বা সব কিছু নিয়ে কাঁচার একটা অংশ হইল রবীন্দ্রনাথের কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই কাঁচাটার মধ্যে একটা হিরোইক আপহোল করার মতো বক্তব্য আছে। আদমরা যারা অথর্ব তাদেরকে দিয়ে উড়াঠাবে, কিন্তু পরের দিকে 3টা কাঁচার একটা ব্যাখ্যা থাকে, আমি সবসময় বলি। একটা হইল কাঁচা বয়স, বড় মারাত্মক বয়স, প্রপারলি গাইড না করতে পারলে জীবনটাই শেষ। এখন এই তারুণ্যের মধ্যে কাঁচা বয়সের নেতৃত্ব, কাঁচা কতটুক টিকে থাকবে, সেটা আদমরাদের ঘা মেরে বাঁচাবে নাকি এটা হবে এক। কাঁচা অর্থ, কাঁচা টাকা, কামড় সহ্য করা বড় কঠিন, নষ্ট হয়ে যেতে পারে। আর কাঁচা তরকারি তাড়াতাড়ি না রানলে তো পৌঁছেই যাবে। তো এখন ওই তারুণ্য ওনার বলকানিক ভিতরে লেটেন্ট থেকে, সেখান থেকে কখন উঠবে সেটা সময়ের উপর দেখার বিষয় আছে। এখন যে সংস্কারের মধ্যে তারুণ্য যেটা আসতেছে, সেটা তো মগের মুল্লুক থেকে মবের মুল্লুক হয়েছে। এরা নামাইতে হবে হাইকোর্টে, সব ঢুকে যাবে। ওরে ডাকাতে হবে ইয়েতে সচিবালয়ে, সব ঢুকে যাবে। তো কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে। আর বৈষম্যহীন হচ্ছে, তো বৈষম্যহীনের সবচেয়ে সুন্দর একটা কোটেশন আমার ভালো লাগছে, এক ওই পত্রিকা দেখতেছি, ট্রাকের হেল্পার ড্রাইভার সাহেবরে বলতেছে যে ট্রাকের মানুষ ধরায়, ওস্তাদ সাইড দেন, ব্যাটারি, ওই ব্যাটারি রিক্সা আসতেছে। এখন ট্রাক ব্যাটারি রিক্সারে ভয় পাইতেছে, তার কারণ বৈষম্যহীন হয়েছে, রাস্তার মাঝখান দিয়ে চলবে। ঠিক আছে, জি। তা আপনি সে তারুণ্যটাকে কাজে লাগাতে পারবেন কখন? ওই তারুণ্যটাকে যে ফিল্টার করে গাইড করতে পারবে, তখন তারুণ্য কাজবে। আপনার রাষ্ট্রটা তো ব্যক্তি মালিকানা যখন চলে যায়,
সরকার দলীয় মালিকানা। আমাদের দেশে আলীবাজার যে দুইটা দল আছে, হ্যাঁ, আলীবাজার দুইটা দলের মধ্যে দুইটাই কিন্তু ব্যক্তি মানে আওয়ামী লীগ এবং বাজাদ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই আলীবাজার দুইটা দলই তো পরিবার কেন্দ্রিক এবং ব্যক্তি মালিকানাধীন দল। আমি সবসময় বলি এক ব্যক্তিক গণতন্ত্র কখনো গণতন্ত্র নয়। এখানে যেই কয় বছর হাসিনা থাকে, হাসিনার হইল গণতন্ত্র, এবং তার পার্টির লোকও জানবে না যে সুপ্পু প্রেসিডেন্ট হইতেছে, ওটা হাসিনা জানবে। ঠিক একই রেওয়াজ হইল খালেদার বেলায়, খালেদা জিয়ার বেলায়ও তিনি গণতন্ত্র, তিনি পার্টি, তিনি মালিক। এখন তার অসুস্থতায় হয়তো তারেক জয় আসছে। হ্যাঁ, উত্তরাধিকারের রাজনীতিতে আমার লিবারেল ডেমোক্রেট, হ্যাঁ, লিবারেল না, হরেক রকমের যদি গুটা একটা ইয়ে হয়, এখান থেকে এক সিমটি, ওখান থেকে এক সিমটি, এটা নিয়ে হয়, তারা এরকমই হবে। কত বছর বলবেন এটা? মজার জিনিসটা হইল, 40 বছর, মজার জিনিসটা হইল কত বছর বলবেন? এখন যেটা হচ্ছে, সংস্কারের ভবিষ্যৎটা অন্ধকার হবে এই কারণে, আওয়ামী লীগকে যে কারণে হোক পালাইছে, শেখ হাসিনা পালায় না বলার পরে পালিয়েছে, এটা তার জন্য সম্পূর্ণ ডিসক্রেডিট। সংস্কার করার জন্য আপনি পরিষ্কার লিখে রাখেন। আমি বারবার বলি, আমি এই যে 15 বছরের ইতিহাস লিখলাম আমার বইটাতে, সেখানে আমি সবগুলো এগুলো বিশ্লেষণ করেছি যে শেখ হাসিনাকে ডুবাবে কে, আওয়ামী লীগকে ডুবাবে কে, বিএনপির ভবিষ্যৎটা কী। আপনার দল, এই যে রাজনৈতিক নেতা আসতেছেন না ওকালতি করে ওইখান থেকে, ওনারা এখন তর সইতেছে না 3টা কারণ। এক, যতটুক দেরি হবে তাদের যে গরম গরম পপুলারিটি যেটা আছে সেটা কমতে পারে আস্তে আস্তে। 2, নতুন ছেলেরা যদি নাগরিক কমিটি বা অন্য কোনো দল করে, সেখানে যদি আবার কিংস পার্টির মতো ইউনুস সাহেবের পিছনে হাতটা থাকে, একটু থাকে, তাহলে এনারা আর একটু বেকায়দায় পড়বে, তাহলে ওনারা সেটা ওঠা যায়। 3, যতটুকু ইউনুস সাহেবের সংস্কারে যাবে বিচার দীর্ঘায়িত হবে। এই ফাঁকে আওয়ামী লীগ যে চুপ করে আছে, এত লোকের দল, যতই আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিব লেখাপড়া জানে না, সাধারণ, এবং ওই যে কানা হাসিম ছিল না বদরুদ্দিনের বাপ, তো 74 সালে টিএসসিতে এক মিটিংয়ে এই কানা হাসিম এই জাতীয় কথা বলছিল যে শেখ মুজিব তো লেখাপড়া জানে না, জ্ঞানের আলোচনা যখন হইতো তখন ঘুমাই থাকতো, আর মৌলানা হুজুর 4টা মুড়ি খাওয়াই বলতো যে ওই ফরিদপুরের ঠান্ডা মিয়াকে ঠান্ডা করতে হবে, তখন চলে যেত। এই জাতীয় বক্তব্য বলে, কিন্তু রাষ্ট্র আনার সময় অনেক সময় বেশি জ্ঞানের কাজ হয় না। বাটলারে ওই যে বড় বিজ্ঞানী মুরগির খাঁচা করলো না, বড়টা ঢুকতে পারে, ছোটটা ঢুকার জায়গা পায় না, সারাদিন গরমাক্ত হয়, কিন্তু ওই বাটলার বুদ্ধি দিয়ে বলে যে ওইটা দিয়ে ঢুকতে পারে। কিছু জিনিস এটা পরিবর্তন। এখন সংস্কারের ভবিষ্যৎ সময় কম, আপাতত সংস্কারের ভবিষ্যৎ ভালো নয়, কারণ যারা সংস্কার করতেছে রিপোর্ট নেবে, ওই যে বললাম এনজিওগ্রামের গভর্নমেন্ট, এটার জন্য তাদেরকে সময় দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5 বছর সময় দেন ইউনুস সাহেবকে, উনিও দেশপ্রেমের জন্য আসছে, দেশ শাসন করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। করুক। আপনি যদি মনে করেন যে আপনি চোর হবেন না, আপনি থাকবেন, কাজ করা যায় স্যার এইভাবে? ইয়েস, করা যায়। এক্সপেরিয়েন্স কেমন ছিল? 100 বার করা যায়। আমি করেছি না, আমি যখন চাকরিতে ঢুকলাম, ক্যাডার জবে প্রথম বাংলাদেশ ব্যাংকে ঢুকলাম, এর আগে তো জীবনে প্রথম শুরু করলাম এসএসসি পাস করিয়া 50 টাকা বেতনে মোকারা আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করলাম। তারপরে ইন্টারমিডিয়েট পাস করে একটা হাই স্কুলে শিক্ষকতা করলাম। আমার হেডমাস্টার, আমার শিক্ষক ছিলেন, নিয়ে গেলেন, এই 150-200 টাকা যা দিল। তারপরে অনার্স পাস করে চলে গেলাম সরফেশন কলেজে। জ্যাকব ছিল না একটা প্রতিমন্ত্রী, উভমন্ত্রী, জ্যাকব তখন ছোট ছিল। 74 সালে সরফেশন কলেজে ইংরেজির প্রফেসর হয়ে চলে গেলাম। প্রিন্সিপাল সাহেব নজরুল ইসলাম সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন, ভালো মানুষ ছিলেন, হল থেকে খুঁজে নিয়ে গেলেন। উনি আমারে বললেন যে বদিউল সাহেব, আমি তো প্রিন্সিপাল, আমার থেকে বেতন বেশি দিলে তো আমার প্রিন্সিপালগিরি থাকে না, আমার পরের বেতনই আপনার 600 টাকা। ওই 600 টাকার থেকে যখন 100 টাকা আব্বার জন্য পাঠাইতাম, আমার আব্বাকে আমার জবাব দিতে হইল। পাঠানোর পরে উনি চিঠি লিখলেন, তুমি বেতন কত পাইলা, 100 টাকা আমাকে পাঠাইলা কিভাবে? এখন আপনি এই জবাবদিহি পাবেন, পারিবারিক জবাবদিহিতে থাকতে হয়, সেটা এখন নাই, চলছি না আমরা। তারপরে এরপরে চাকরিতে আসলাম, ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জয়েন করলাম, 400 টাকা বেসিক,
2টা অ্যাডভান্স এগ্রিমেন্ট 60 টাকা 460 টাকা দিয়ে দিল। চলছে না? আসেন ব্যাংকে ডুয়েন করলে বাংলাদেশ ব্যাংকে 475 টাকা ক্লাস 1 স্কেল, চলছি না? সেন্ট্রাল রোডে বাসা ভাড়া নিতে গেলাম নতুন বউ নিয়ে, 400 টাকা ব্যাংক দেবে, বাসা ভাড়া নিতে হবে, কিন্তু চুক্তি করতে হবে। তো বাসা ভাড়াতে 400 টাকা না দেওয়ার জন্য খোঁজ নিলাম, বাড়িওয়ালির স্বামী নাই, হ্যাঁ, নাজুর আম্মা একজনে শিখাই দিল বুতার গলির থেকে, বলে যে নাজুর আম্মারে পা ধরে সালাম করলে আর খালা ডাকলে খুশি হয়। তখন বউয়ের চুল তো হাঁটুর নিচ পর্যন্ত। আমার কাছে আমার বউ বিশ্ব সুন্দরী, স্লিম বডি সুন্দরী, শাড়ি পরাইয়া লাল 200 টাকা শিমুর সাহেবে নিয়ে দুইজনে একসাথে ওনারে সালাম করলাম, খালা নতুন বউ নিয়ে আসছি বাসা নেব, ব্যাস 25 টাকা কমাই দিল। খালা ডাকছ পাদরে সালাম করছ, যা 375 টাকা। চলছে না? 25 টাকা কমের জন্য পাদরে সালাম করে চলছে না? চলে আসছি না? 77-78-এর দিকে থাইল্যান্ডের রেশনের চাল আসতো, সেই চালগুলো গরম গরম খাইতে গেলে ব্যবসা গন্ধ, ঠান্ডা হইলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, ভিতরে কঙ্কর পড়ে, তো মুখে কামড় পড়ছে, পানি গিলে খেয়ে ফেলছি, চলছে না? তো সেই রেশন চাল থেকে তারপরে ইরি চালে আসলাম, ফাইজামি আসলাম, নাজির চাল খাইতেছি এখন 80 টাকা কেজি। চলছে না? আস্তে আস্তে সব হয়। আপনি কতটুক শক্ত হয়ে থাকবেন? চাকরির প্রথম দিকে বছর 10 আমরা চাকরিতে থেকে একটা সরকারি বাসা পাওয়াটা বিরাট আরাধ্য ছিল, স্টেট অফিস তীর্থস্থান ছিল। আর এখন চাকরিতে জয়েন করে গাড়ি কিনে ফেলে, হাউ কাম? চিন্তা করে ফ্ল্যাট হয়ে যায়। আপনার সমাজ এবং রাষ্ট্র মেনে নিচ্ছে, সব চোর একসাথে কোরাস হয়ে গেছে। এর মধ্যে বড় চোর এসে গেছে, আপনার বললে তো এরা শুনতে চায় না। রাজনীতি বড় চুরিতে চলে গেছে, মাস্টার্স অফ দ্য কান্ট্রি। যারা দেশ চালায় তারা যদি চোর না হইতো তাহলে চাকর বাকর চুরি কেমনে করে? প্রশ্নে ওঠে না।